আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের 13 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তখনই নিজের সর্বশক্তি দিয়ে দাঁত মুখ শক্ত করে নিজের হাতে শক্ত করে একটা কামড় দিয়ে ধরে রাখলাম। অনেকক্ষণ ধরে রাখার পর বুঝতে পারছি, এখন সবকিছু ভালোভাবে দেখতে পারছি, তবে মাথাটা ঘুরতেছে। তাই আর দেরি না করে মাথা উঁচু করে উপরে তাকিয়ে সামনে লাঠি হাতে থাকা মানুষটাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে এই মানুষটা আমার সাথে এমন বেইমানি করবে। তাকে নিজের ভাইয়ের মতো ভাবতাম, অথচ সেই মানুষটাই আমার সাথে বেইমানি করলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জিসান তুই? জিসান বলল, আমি এখানে। আমি বললাম, তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোকে নিজের ভাই মনে করতাম। জিসান বলল, কিন্তু নিজের ভাই তো আর না। আমি বললাম, তোর জন্য কি করিনি আমি? জিসান বলল, সরি বস, অনেক কিছু করলি, কিন্তু আমার কাছে টাকার থেকে বেশি আর কিছু হতে পারে না। নাসির তখনই নিজের নাক মুখের রক্ত মুছে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে জিসান, এই মালটারে কেমনে চিনিস? জিসান বলল, ওই যে আপনি আমাকে টাকা দিয়ে যার খোঁজ খবর নিতে বলতেন, সে মানে ভিলেনের। জিসান বলল, বস, এই মালটাই হলো ভিলেন। যদিও তাকে আমি কখনো দেখিনি, কিন্তু মালটার হাতের কথা ও মায়ের স্টাইল দেখে চিনে গিয়েছি, কারণ তার সাথে আমি তো আরো 2 বছর আগে আসি, তাই না? নাসির একটু হেসে বলল, আমার কি ভাগ্য, আজ এক ঢিলে 2 পাখি মারবো। জিসান, তোকে ধন্যবাদ। আজ থেকে ভিলেন না, মিস্টার আবির রহমানের জায়গায় তুই থাকবি। জিসান বলল, ওকে বস। নাসির বলল, জিসান বলতো এই মালটারে কি করা যায়? জিসান বলল, কি আর করব, সে যেইভাবে মানুষকে আদর করে আমরাও তাকে আদর করে ঘুম পাড়াবো। শালা তোমার প্রতিটা লোককে কতটা কষ্ট দিয়ে মারছে, আর সেই কষ্ট এই শালাকে দিব, তখন বুঝতে পারবে কাউকে কষ্ট দেওয়ার ফল কেমন হয়। আমি বললাম, জিসান, জীবনে কাউকে এত বিশ্বাস করিনি যতটা তোকে বিশ্বাস করছিলাম, আর তুই আমার পিঠ পিছনে এত বড় ছুরি মারলি আর আমি বুঝতে পারিনি। জিসান বলল, বস তুমি অনেক চালাক, এটা জানতাম, কিন্তু এতটা বোকা সেটা আমি কখনো ভাবতে পারিনি। তোমার বোঝা উচিত ছিল সেই দিন, যেই দিন টাইগারের লোক কিছু বলতে যাবে তার আগেই তাকে কেউ গুলি করে দিয়েছে, কারণ সেখানে আমি তুমি ছাড়া কেউ ছিলাম না, আর যেহেতু তুমি মারোনি সেহেতু আমি মারছি। আমি বললাম, তার মানে রিফাত, রকি এদের তুই কিছুই করিসনি? জিসান বলল, সরি বস, কিছুই না, কিন্তু তুমি আসার আগে কয়েকটা মুখে ঘুষি মারতাম যাতে তুমি বুঝতে না পারো, আর সেটাই হলো, কিন্তু আফসোস রিফাতকে বাঁচাতে পারলাম না। আমি বললাম, ও আচ্ছা, এখন কি তোদের সব কিছু বলা ও তোদের সব চামচাও বেইমানরা এখানে আছে? নাসির বলল, আছে। কেন, তোর কষ্ট কি তাদের দেখাবি নাকি? আমি বললাম, কার কষ্ট কে দেখে সেটা সময় বলে দিবে। জিসান, তুই চান্দু আমার সাথে কাজ করিস বলে এই ভাবিস না আমার সব লোক এখন তোর হয়ে গিয়েছে। জিসান বলল, মানে? আমি একটা ডেবিল মার্কা হাসি দিয়ে জোরে হাসতে লাগলাম আর বলতে লাগলাম, পাগল, আমার সাথে থাকলি খাইলি অথচ আমাকে চিনলি না। আই অ্যাম ভিলেন, মিস্টার ভিলেন। এই কথা বলতেই জিসান সাথে সাথে আমার পা ধরে বলতে লাগলো, ভাই আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে। নাসির বলল, জিসান তুই এটা কি করছিস? তার পা ধরছিস কেন? সে তো এখন মারা যাবে। জিসান বলল, কে মরবে? তুই তোর মতো আরো 10 জন আসলেও মারতে পারবি না, কারণ আমি ভাইয়ার সাথে ছিলাম এবং জানি সে কি করতে পারে। ভাই আপনি বললে এই নাসিরের বাচ্চাকে এক্ষুনি মেরে ফেলবো, আর আমার কোনো টাকা চাই না, আমাকে শুধু ক্ষমা করে দেন, এরপর আর কিচ্ছু লাগবে না। আমি বললাম, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বেইমানি না। আমার কাছে বেইমানির একটা শাস্তি হলো মৃত্যু। আর কি যেন বললি? আমি বোকা, তাই না? রে, আমি বোকা, আমি জানতাম তুই আমার সাথে বেইমানি করবি, তাই তোর সামনে আমি সবাইকে শাস্তি দিতাম, কিন্তু আফসোস তুই কিছু বুঝলি না। আমি তোকে সুযোগ দিয়েছিলাম ভালো হতে, কিন্তু কথাই আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। জিসান বলল, ভাই প্লিজ দয়া করেন। নাসির বলল, তোদের ঢং আর দেখতে ইচ্ছা করছে না। এই নিজাম, এই জিসানের বাচ্চাকে মেরে ফেল, আর এই শালাকে তো আমি মারবো। এটা বলেই নাসির আমার দিকে বন্দুক ধরে রাখলো, আর নিজাম চৌধুরী আমার দিকে আসতেছে জিসানকে নিয়ে যেতে। এই দিকে আমি এইসব দেখে একটা মুচকি হাসি দিতেই নিজামের দেহ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। এটা দেখে সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে পিছিয়ে সরে গেল। জিসান বলল, নাসির এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার কর, তা নয়তো ওই যে পড়ে থাকা চামচার মতো অবস্থা হবে।
নাসির বলল, এইসব আমি ভয় পাই না। এই সবাই একসাথে এই মাল দুইটার দিকে বন্দুক ধর, আর আমি বলার সাথে সাথে সবাই গুলি করবি, আর পুরো শরীরে বুলেট ভরিয়ে দিবি, যাতে যে দেখে আমার নাম স্মরণ করে। এটা বলে সবাই যে আমার দিকে বন্দুক ধরে অপেক্ষা করছে কখন নাসির বলবে আর আমাকে শুট করবে। আর এই দিকে নাসির বলল, এইবার তুই বাঁচবি কেমনে আমিও দেখব। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, মার, আমিও দেখি। নাসির বলল, সবাই রেডি? জি বস। নাসির 1 2। নাসিরকে আর কিছু বলতে না দিয়ে আমি শুট বলতেই চারপাশ থেকে শুধু বুলেটের আওয়াজ বের হতে লাগলো, আর আমি হাসতে লাগলাম জোরে জোরে। এইদিকে নাসির তো বুলেটের আওয়াজ শুনে অবাক হয়ে আছে। আমি এখনো 3 বললাম না, অথচ গুলির শব্দ শোনা যাচ্ছে। আর এইদিকে আমি এখনো দাঁড়িয়ে হাসতেছি। আমি বললাম, এই বিড়ালের বাচ্চা, আমার দিকে অবাক না হয়ে একটু পিছনে ঘুরে দেখতো। আমার কথা শুনে নাসির পিছনে ঘুরতেই ভয়ে মাটিতে পড়ে গেল। তার কারণ সে পিছনে তাকিয়ে দেখে তার লোকদের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। এইদিকে নাসির ভয়ে হামাগুড়ি দিয়ে আমার পা ধরলো, আর জিসান বলে উঠলো, ওই বেডা, তোকে বলছি না তখনও সময় ছিল পা ধরে ক্ষমা চা, কিন্তু শুনলি না, এখন কেন আসলি? মার ভাইকে, মার না। নাসির বলল, এই শালা, তোর বকবক বন্ধ কর আর আমাকে ক্ষমা চাইতে দে। এইদিকে আমি তাদের কাজকর্ম দেখে হাসতে লাগলাম। নাসির বলল, আবির ভাই, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গিয়েছে। আমি বললাম, তোদের ক্ষমা করলে দেশের কাছে আমি অপরাধী হয়ে যাব। জিসান বলল, ভাই ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি না তোমারই ভাই। আমি বললাম, ভাই তো আর না, তাছাড়া নিজের ভাই হলো ক্ষমা নাই তোদের, তোরা দুইজনই বিশ্বাসঘাতক। এইদিকে তাদের সাথে কথা বলছি আর আমার হালকা করে মাথাও ঘুরছে। আমি বুঝতে পারছি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। নাসির বলল, আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, প্লিজ একটা সুযোগ দে। জিসান বলল, ভাই একটা সুযোগ। আমি বললাম, তোদের সাথে কথা বলার টাইম নাই, তোদের বাঁচিয়ে আমি অপরাধী হতে চাই না, গুড বাই। সকল পাপের হিসাব না হয় মাটির তলে গিয়ে দিস। এই বলে দুইজনকে মাথায় গুলি করতেই তারা সাথে সাথে মারা গেল। এই বাড়িতে শুধু আমি এখন বাকি আছে, আর চারপাশে একবার তাকিয়ে দেখি শুধু রক্তমাখা দেহ পড়ে আছে। এইসব দেখে আমি একটা হাসি দিয়ে বললাম, আমি ওই ভিলেন যে খারাপ মানুষের জন্য খারাপ আর ভালো মানুষের জন্যও খারাপ। আমার কাছে যে বাধা দিবে সে এইভাবে মাটিতে লুটিয়ে পড়বে। এটা বলা শেষ করতে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো, সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। সাথে সাথে আমার 2 চোখ বন্ধ হতে লাগলো, আর আমার চোখের সামনে ভাসতে লাগলো আমার মায়ের মায়াবী মুখখানা। নিজের অজান্তেই বলে উঠলাম, আম্মু, ও আম্মু, একটু কোলে নাও। এটা বলে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। নিজের বুকের মাঝে ভারী কিছু অনুভব হতে আস্তে আস্তে করে চোখ খুললাম, আর চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায়। এখন আমি হাসপাতালে আছি, কিন্তু আমার বুক এত ভারী কেন? এটা ভেবে আমি বুকের দিকে তাকাতেই দেখি তানিয়া আমার বুকের উপর আরাম করে ঘুমাচ্ছে। কি সুন্দর মায়াবী চেহারা, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। ইচ্ছে করে সারা জীবন এমনভাবে তাকিয়ে থাকি। তানিয়াকে কখনো এমন ঘুমন্তভাবে দেখিনি। আজ দেখে আমি তো তারপর আবার ক্রাশ খেয়ে গেলাম। ইস, আল্লাহ যদি এই সুন্দর মুহূর্তের সময়টা সারা জীবন অফ করে দেয়, তখন আমি তানিয়ার দিকে এমনভাবে তাকিয়ে থাকবো, আর তানিয়া আমার বুকে সুন্দরভাবে ঘুমাবে। এই সব কিছু এক দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে ভাবছি, আর এই দিকে আমার শরীরের হালকা নড়াচড়া করতেই তানিয়ার ঘুম ভেঙে গেল। আর সে তাকিয়ে দেখে আমি তার দিকে একধারে তাকিয়ে আছি। তানিয়াও সেই সুন্দর মুহূর্তটা মিস করতে চায়নি, তাই সে আমার বুকে তার থুতনিটা রেখে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা এখন একে অপরের দিকে তাকিয়ে আছি, কারো কোনো দিকে খেয়াল নেই। সরি, আমি ভুল সময় এসে পড়েছি। হঠাৎ করে দরজার পাশ থেকে উপরের কথাটা বলতেই আমাদের ধ্যান ভেঙে গেল, আর তানিয়া লজ্জায় আমার বুক থেকে মাথা সরিয়ে সুন্দর করে বসে পড়লো, আর মনে মনে গালি দিচ্ছে, রাফির বাচ্চা, তুই আর সময় পেলি না রুমে আসার? অনেকদিন পর জামাইয়ের মুখটা দেখতে লাগলাম মন ভরে, কিন্তু তাও দিলি না। আমি নিজেকে সামলে বললাম, আরে রাফি, তুই কেন ভুল সময় আসবি? একদম ঠিক সময় এসেছিস, আই বস। তানিয়া বলল, তোমরা বসো, আমি সকালের নাস্তা নিয়ে আসি। এটা বলে তানিয়া চলে গেল, আর রাফি আমার কাছে বসে বলল, এখন কেমন আছিস? আমি বললাম, এই তো ভালো, কিন্তু দোস্ত, সকালের নাস্তা মানে? রাফি বলল, তুই কালকে অজ্ঞান হয়েছিস, যে এইমাত্র জ্ঞান ফিরল। আমি বললাম, ও। রাফি বলল, দোস্ত, সরি রে, আমরা একটু দেরিতে আসার জন্য এইসব হয়েছে, তা না হলে তোর গায়ে একটু আসর পড়তে দিতাম না। কি করব বল, তুই কিছু না বলে চলে গেলি, তাই লোকেশন পেতে দেরি হয়েছে। আমি বললাম, আরে বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাঙ্কস, যা হয়েছে বাদ দে। তারপর রাফির সাথে কথা বলছিলাম, তখন আব্বু আম্মু ভাইয়া ভাবি রুমে ঢুকলো। আম্মু তো সোজা আমার কাছে এসে আমার পাশে বসে আমার গালে
কপালে চুমু দিয়ে কান্না করতে করতে বললাম, এই তুই বুঝিস না কেন? তোর কিছু হলে আমি বাঁচবো না, তারপরও একা ওইখানে গেলি কেন? আমি বললাম, আয় আম্মু দেখো আমার কিছু হয়নি, তুমি একটু বেশিই বলছো। আম্মু বলল, তোকে আর ওই চাকরি করতে হবে না, আজকে ছেড়ে দিবি। আমি বললাম, আরে এটা বলিও না, এই চাকরি আমার স্বপ্ন, আর তুমি একদম চিন্তা করিও না, আমার কিচ্ছু হবে না। আব্বু বলল, তারপরও একটু দেখে শুনে কাজ করবি না? আমি বললাম, আরে দেখে শুনে কাজ করছি। আরে ভাইয়া, অমন করে ওইদিকে তাকিয়ে আছো কেন? ভাইয়া বলল, কে কার ভাইয়া? আমার কোনো ভাই নাই, যদি ভাই থাকতো তাহলে সে যে এত বড় অফিসার আমাকে বলতো। এটা বলে ভাইয়া অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি নিজেই ছিলাম সিক্রেট, তাই বলিনি। এতে যদি কেউ আমাকে ভাই না মানে আমার কিছু করার নাই, আমি কারো ভাই না। এটা বলে অন্যদিকে মুখ করে নিলাম। আর তখনই ভাইয়া আমার কাছে এসে বলল, এখন যদি তোকে মারার অপশন থাকতো তাহলে তোকে একটা থাপ্পড় দিতাম। আমি বললাম, কেন? ভাইয়া বলল, ভাই আমি না হয় একটু অভিমান করলাম, আমার অভিমান না ভাঙিয়ে তুই উল্টো রাগ করলি। আমি বললাম, কেন? তুমি করতে পারো আর আমি করতে পারি না? এইবার ভাই আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে সেই দিন তারেক থেকে বাঁচিয়েছিস আর আমি জানতামই না। আমি বললাম, আমার জীবনে সব কিছু হলে আমি মানবো, বাট আমার পরিবারের কারো কিছু হলে আমি মানবো না। আচ্ছা এই কথা কে বলছে? ভাইয়া বলল, কি আবার রাফি? এই কথা বলতেই আমি রাফির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তখনই তানিয়া এসে বলল, সবার এখন কথা বলা শেষ হলে আমি আবিরকে একটু নাস্তা করাতে পারি, তার কারণ একটু পর ওষুধ খাওয়াতে হবে। ওইটা বলতেই সবাই আস্তে করে বের হয়ে যেতে লাগলো। তখনই আমি আম্মুকে বললাম, আম্মু তুমি থাকো, আজ আমাকে খাইয়ে দিবা। আম্মু বলল, না বাবা আমি বরং যাই, বৌমা খাইয়ে দিক কেমন? তখন আমি একটু গম্ভীর কণ্ঠে বললাম, তুমি না খাইয়ে দিলে আমি আর কারো হাতে খাবো না, আর না কারো হাতে খেতে চাই। আমার এমন কথা শুনে তানিয়া কষ্ট পেলেও কিছু বুঝতে না দিয়ে আম্মুকে বলল, আম্মু এমন করতেছো কেন? ওর আপনার হাতে খেতে ইচ্ছে করছে তাই এমন করছে, দেন আপনি খাইয়ে দেন, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এটা বলে তানিয়া একটা মলিন হাসি দিয়ে চলে গেল। আর আম্মু আমাকে খাইয়ে দিতে দিতে বলল, জানিস মেয়েটা এই কয়দিন ধরে ভালো মতো খাবারও খায়নি, শুধু তোর জন্য কান্না করছে, ওর ভুলের জন্য অনেক কান্না করছে, আর কালকে বিকাল থেকে তো পুরো পাগলের মতো করছে যখন শুনছে তুই গুলি খেয়ে অজ্ঞান হয়ে গেছিস। আর এখন মেয়েটা কত শখ করে তোকে খাইয়ে দিতে এসেছে, আর তুই ওকে না বলে আমাকে বলছিস খাইয়ে দিতে। আমি বললাম, আম্মু এইসব বাদ দাও, আমার তোমার হাতে খেতে ইচ্ছে করছে তাই খাচ্ছি। আম্মু একটু হেসে বলল, আবির আমি তোর মা, আমি সব বুঝি, তুই যে তানিয়ার উপর রাগ করে আমাকে খাইয়ে দিতে বলছিস, দেখ আবির মেয়েটা না জেনে এমন ভুল করছে, আর এখানে সে ভুল করা স্বাভাবিক, তাই বলছি আগের সব ভুলে গিয়ে মেয়েটাকে কষ্ট না দিয়ে মেনে নে। আম্মুর কথা শুনে আমি একটা মুচকি হাসি দিলাম। এইভাবে আম্মু আমাকে নানান কথা বুঝিয়ে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। আম্মু বলল, তুই আরাম কর, আমি তানিয়াকে পাঠিয়ে দিচ্ছি। এটা বলে আম্মু চলে গেল। এইদিকে আমি ভাবতে লাগলাম, তানিয়াকে কি করা যায়? কিছুদিন কষ্ট দিব নাকি মেনে নিব? না, মাথায় কিছুই ঢুকছে না। এইসব ভাবতেছি তখন দরজা দিয়ে একে একে আমার বন্ধুরা সবাই ঢুকে পড়লো। রানা বলল, কিরে মামা এখন কি অবস্থা? আমি বললাম, আলহামদুলিল্লাহ। নাইম বলল, তুই আর রাফি দুইখান মাল, এত বড় চাকরি করছিস অথচ আমরা কিছুই জানতাম না। রাফি বলল, দোস্ত এটা হচ্ছে আমাদের চাকরি ব্রো। রিমি বলল, তা আমার বান্ধবীটা কোথায়? আমি বললাম, দেখ কোথাও আছে হয়তো। আর হুই বলল, তা এখন কেমন লাগছে তোমার? আমি বললাম, আগের চেয়ে ভালো। তারপর সবাই মিলে আড্ডা দিচ্ছি, এমন সময় পাশে দুইজন আর্মি ফোর্স এসে দাঁড়ালো আর ভিতরে ঢুকতে লাগলো সেনাপ্রধান আর তার স্ত্রী, মানে আমার আন্টি। আন্টি এসে আমার পাশে বসে বলল, বাবা তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুমি যে আমাদের কত বড় উপকার করলা, এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আমি বললাম, আরে আন্টি কি যে বলেন না, এখানে উপকার কই করলাম, এটা তো আমার দায়িত্ব যা আমি পালন করলাম। স্যার বলল, তা আবির এখন কেমন লাগছে? আমি বললাম, এই তো স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার বলল, আল্লাহ ভালো লাগছে। আচ্ছা আমি চাচ্ছি তোমাদের দুইজনকে প্রমোশন দিতে। রাফি বলল, স্যার লাগবে না, আমরা এমনই ঠিক আছি। স্যার বলল, কিন্তু? আমি বললাম, স্যার কোনো কিন্তু না, আমরা এইভাবে থেকে নিজেদের দায়িত্ব পালন করব। তারপর স্যার আর আন্টি আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল, সাথে বন্ধুরাও। এখন একা একা রুমে বসে আছি। হঠাৎ বাবা মা ভাইয়া তানিয়া রুমে আসলো। আমি বললাম, আম্মু বাসায় যাব কখন? এখানে থাকতে আর ভালো লাগছে না, এখান থেকে নিয়ে যাও আমাকে। তানিয়া বলল, ডাক্তার বলছে তোমাকে এখন নিয়ে যেতে পারবো। আমি তানিয়ার কথা শুনে খুশিতে বিছানা থেকে উঠতে যাব, তখনই মাথাটা ব্যথা করে উঠলো। সাথে সাথে
সাথে আমি বলে চিৎকার দিয়ে উঠলাম। আমি খুশিতে ভুলেই গিয়েছি যে আমার মাথায় বাড়ি দেওয়া হয়েছে, যার জন্য আমি অজ্ঞান ছিলাম। আমার চিৎকার শুনে তানিয়া দৌড়ে আমার কাছে এসে বলল, কে বলেছে উঠতে? একবার যখন বাসায় যাব বলছি তাহলে যাব, এতে এত খুশি হওয়ার কি আছে? তুমি জানো না তোমার মাথায় অনেক আঘাত পেয়েছো? তানিয়া এইসব বলছে, আমাকে বকা দিচ্ছে, আর আমি এক দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে আছি। তানিয়ার রাগী মুখটা দেখতে আমার খুব ভালো লাগে, এতে করে তাকে আরো কিউট বেশি লাগে। তানিয়ার মুখের দিকে তাকাতেই আমার ব্যথা কোথায় যেন হারিয়ে গেল। ভাইয়া বলল, হয়েছে, এখানে আর টেয়ার দেখাতে হবে না। ভাইয়ার কথায় তানিয়ার দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম, আর এইদিকে তানিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আম্মু বলল, তানিয়া, আবিরকে তুমি নিয়ে আসো, আমরা গেলাম। এটা বলে আম্মু আব্বু ভাইয়া চলে গেল। তানিয়া বলল, এই এখন আস্তে আস্তে করে ওঠো। এটা বলে তানিয়া আমার মাথা আলতো করে ধরলো, আর আমি আস্তে আস্তে করে শোয়া থেকে উঠে বসলাম। তারপর বললাম, ধন্যবাদ, এখন আমি নিজে নিজে হেঁটে যেতে পারবো, আপনার ধরা লাগবে না। তানিয়া বলল, না আবির, তুমি একা পারবা না, তোমার মাথা ঘোরাবে। আমি যখন বললাম পারবো মানে পারবো, কারো সাহায্য লাগবে না, ওকে? এটা বলে আমি যখনই দাঁড়ালাম তখনই মাথাটা চক্কর দিয়ে উঠলো, আর আমি পড়ে যেতে লাগলাম। আর তখনই তানিয়া আমাকে ধরে বলল, বেশি পাকনামি করলে যা হয় আর কি। এই দেখো, বলছিলাম একা পারবে না, কিন্তু না, উনি উনার কথা মতো চলবে। এটা বলে তানিয়া আমাকে শক্ত করে ধরে বলল, এই যে রাগওয়াল, এখন হাঁটেন। আইসে আমার সাথে রাগ দেখাইতে। আমার দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে বলল, আর আমি তানিয়ার কাণ্ড দেখতে ব্যস্ত। কেন জানি মেয়েটার উপর যত বেশি রাগ করতে যাই তত বেশি দুর্বল হয়ে পড়ি। তানিয়া বলল, এইভাবে আবুলের মতো না তাকিয়ে বাসায় চলেন, ওখানে পুরো দিন তাকিয়ে থাকলেও কেউ কিছু বলবে না, লুচু একটা। তানিয়ার কথায় আমি একটু হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলাম। একটু পর হাসপাতালের নিচে এসে গাড়িতে উঠলাম। আমি বললাম, মা বাবারা কোথায়, দেখছি না যে? তানিয়া বলল, আম্মু আব্বু মনে হয় রওনা দিয়েছে। আমি বললাম, তাহলে গাড়ি কে চালাবে? তানিয়া বলল, কেন আমি? আমি বললাম, তাহলে হয়েছে, আর বাসায় যেতে হবে না, হাসপাতালে থাকি, কেমন? আমার এমন কথা শুনে তানিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই, তোমার কথার মানে কি? আমি গাড়ি চালাতে পারি না? আমি বললাম, পারো, তবে বিশ্বাস হচ্ছে না। তানিয়া বলল, বিশ্বাস করা লাগবে না তোকে, চুপচাপ বসে থাক, আমি চালাচ্ছি, উপরে গেলে দুইজন একসাথে যাব, আর বাসায় গেলেও দুইজন একসাথে। এটা বলে তানিয়া গাড়ি চালাতে লাগলো, আর এইদিকে আমার বুকের হার্টবিট বাড়তে লাগলো। এমনিতেই মেয়ে মানুষকে বিশ্বাস হয় না, তার উপর গাড়ি চালাচ্ছে। না জানি, আল্লাহ কোনো মতে বাসায় পৌঁছে দিও। আমি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছি, চোখ খোলার সাহস পাচ্ছি না। প্রায় অনেকক্ষণ পরে তানিয়া গাড়ি থামিয়ে বলল, হয়েছে, আর দোয়া করতে হবে না, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। তানিয়ার কথা শুনে চোখ খুলে বাইরের দিকে তাকাতেই দেখি আমাদের বাড়ি চলে এসেছি। আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া জানালাম। তারপর তানিয়ার সাহায্যে বাসায় এসে রুমে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসলাম। তানিয়া বলল, ডাক্তার কয়েকদিন রেস্ট করতে বলেছে, তাই কিছু সমস্যা হলে তোমার এই জানটুসটাকে স্মরণ করবা, আর তোমার জানটুস হাজির হয়ে যাবে। আমি বললাম, ধন্যবাদ আপনাকে, আমার জন্য অনেক কষ্ট করছেন, আর আশা করি আপনার সাহায্য লাগবে না। আমার এই কথা শুনে তানিয়া বলল, আবির, তুমি যদি এখন সুস্থ থাকতে তাহলে এখন তোমার ওই মাথা আর ওই গুলি লাগা হাত দুইটা একদম ভেঙে দিতাম। আমি বললাম, আর আমি ভালো হলে কি এখানে আসতাম নাকি? তানিয়া বলল, কেন, কোথায় যেতে, ঘরে বউ রেখে? আমি বললাম, আমার মতো খুনির আবার বউ থাকে, সেটা আগে কখনো জানতাম না। তাছাড়া কেউ একজন আমাকে বলছে আমার মুখটা যেন সেই মানুষটাকে না দেখাই, কিন্তু আফসোস করছি আমি তার কথা রাখতে পারিনি। তানিয়া বলল, দেখো আবির, আমার অনেক ভুল হয়েছে, আমার তোমার কথা শোনা উচিত ছিল, বাট শুনিনি। কেমনে শুনবো? তখন ছেলেটার কথা শুনে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেল। তাছাড়া ওই দিন তোমাকেও শুনছিলাম, তুমি কাকে যেন বলছিলা মারবে, তাই আমি সামান্য কথার জন্য তোমাকে অবিশ্বাস করছিলাম। আমি আবারও বলছি, আমাকে ক্ষমা করে দাও আবির, আমার ভুল হয়েছে। তানিয়ার কথা শুনে আমি না শোনার ভান করে এক হাত দিয়ে ফোন টিপতে লাগলাম, এমন ভান করছি যেন আমি তার কোনো কথাই শুনতে পাইনি। আমার এমন ভাব দেখে তানিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, ভুল করেছি, ক্ষমাও চেয়েছি, এখন যদি ভাব দেখাই এতে আমার কি করার আছে, কয়দিন যাক, ভালো হয়ে নাও, তারপর আমার খেলা দেখাবো। এটা বলে হনহন করে চলে যেতে লাগলো, আর আমি তানিয়ার যাওয়ার দিকে আর চোখে তাকিয়ে হাসতে লাগলাম। জানো, অনেক জ্বালিয়েছো, এখন আমি জ্বালাবো তোমাকে। এটা বলে আমি আবার ফোন টিপতে লাগলাম।
অনেকক্ষণ পরে তানিয়া রুমে এসে দেখে আমি এখনো ফোন টিপাতে মগ্ন। তাছাড়া আমি আর কি করতে পারি। এইদিকে আমি তানিয়ার উপস্থিতি টের পেয়ে ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলাম, যাতে তানিয়াকে রাগাতে পারি। আমার হাসি দেখে তানিয়া বলে উঠল, এই যে মিস্টার, ফোন টিপা বাদ দিয়ে আসেন, ফ্রেশ হয়ে নিন। তানিয়ার কথা শুনে আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, আমি এখন ফ্রেশ হব না, একটু বিজি আছি। আমার এমন কথা শুনে তানিয়া রেগে বলল, বিজি আছি মানে? ফোনের মধ্যে এমন কি আছে যার জন্য বলছো বিজি আছি? আমি বললাম, অনেক কিছু থাকতে পারে, তাতে আপনাকে বলবো কেন? তানিয়া বলল, ওই আমি তোর বউ, আমাকে সবকিছু বলতে হবে। আর আপনি কি আপনি কি বলবি তুমি? আমি বললাম, কেউ একজন বলছে আমি নাকি কারো স্বামী হওয়ার যোগ্য না। আর তাছাড়া আমি কাকে কি বলে ডাকবো সেটা আমার ব্যাপার। আমার কথা শুনে তানিয়া রেগে আমার দিকে তেড়ে এসে আমার কলার ধরতে গিয়েও না ধরে বলল, ইচ্ছে করছে এক্ষুনি মেরে সোজা করে দিতে, কিন্তু বেঁচে গেলে অসুস্থতার জন্য। দুপুর হয়ে এলো, ফ্রেশ হতে হবে, আমি তোকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আমি বললাম, আপনি কেন ফ্রেশ করিয়ে দিবেন? আমি কি নিজে নিজে পারি না ফ্রেশ হতে, নাকি আমার হাত পা নেই? আমার কথা শুনে তানিয়া দাঁত বের করে একটা জোরে হাসি দিল। আমি বললাম, হাসতেছেন কেন? আমি কি কোনো জোকস বললাম? তানিয়া বলল, দাঁড়াও একটু হেসে নি। আমি তানিয়ার হাসি দেখে বললাম, মুখ বন্ধ করে হাসেন, তা না হলে মাছি ঢুকে যাবে মুখে। তানিয়া বললাম, তারপরও একটু মন খুলে হাসতে তো পারছি। আমি এই বছরের সেরা জোক শুনলাম। আচ্ছা, একবার নিজের দিকে তাকিয়ে দেখতো শোনা। আমি তানিয়ার কথা মতো নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার বাম হাত গুলি খাওয়ার কারণে ব্যান্ডেজ করা, ডান হাতে হালকা চোট পেয়েছি, শরীর আর অনেক জায়গায় হালকা ব্যান্ডেজ আছে, আর মাথাতে তো আছেই। এইসব দেখে তানিয়ার দিকে আবুলের মতো তাকিয়ে বললাম, দেখলাম, কি হয়েছে? তানিয়া বলল, যে কিনা নিজের হাতে খাবার খেতে পারে না, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, সে কিনা আবার ফ্রেশ হবে। এখন বেশি ভাবনা নিয়ে আমার সাথে চলো, ফ্রেশ করিয়ে দিচ্ছি। আমি তানিয়ার কথা শুনে মুখটা মলিন করে দিলাম, ওকে টাইট দিতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। তানিয়া বলল, হয়েছে, জ্বালানোর আরো অনেক সময় পাবে, এখন আসো তো, ফ্রেশ করিয়ে দিই। এটা বলে তানিয়া আমাকে ধরলো, আর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর তানিয়া আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত পা আলতো করে ভিজা রুমাল দিয়ে মুছে দিতে লাগলো। আর আমি তাকিয়ে আছি তানিয়ার দিকে, কি সুন্দর করে আমাকে আদর করে হাত পা মুছিয়ে দিচ্ছে। এমনভাবে যদি প্রতিদিন ফ্রেশ করিয়ে দেয়, তাহলে আমি সারা জীবন এইভাবে থাকতে প্রস্তুত। এইবার থেকে অপরাধীদের সাথে কথা বলার আগে মাস শুরু করব, আর হালকা ব্যথা পেয়ে হাতে পায়ে ব্যান্ডেজ করে বাসায় আসবো, আর বউয়ের হাতে আদর পাবো। আহা, বউয়ের হাতে খেতে পারবো, বউ গোসল করিয়ে দিবে, ফ্রেশ করিয়ে দিবে, আর হাত ধরে হাঁটাবেও। আহা আবির, তোর মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? আমি এইসব তানিয়ার দিকে তাকিয়ে ভাবছি, তখন তানিয়া বলে উঠলো, এই যে মিস্টার, আপনার তাকানো শেষ হলে এখন আপনাকে রুমে নিয়ে যেতে পারি? তানিয়ার কথায় লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলাম। তানিয়া আমাকে রুমে নিয়ে যেতেই বিড়বিড় করে বলতে লাগলো, এখন অনেক রোমান্টিক ভাবে আমার দিকে তাকিয়ে থাকবে, আর একটু পরে আবার আমার সাথে ভাব দেখাবে, ইচ্ছে করে হাত পা যেগুলো ভালো আছে সেগুলো ভেঙে দিন, কিন্তু কি আর করব, জামাই বলে কথা, তাই একটু মায়া আসে। এইসব বলতে বলতে আমাকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে বলল, এই নাও তোমার ফোন, টিপতে থাকো, আমি গোসল করতে গেলাম, তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আর আমি আবারও ভাব দেখিয়ে কিছু না বলে ফোনটা নিয়ে টিপতে লাগলাম। আর তানিয়া হন করে ওয়াশরুমের দিকে যেতে লাগলো, আর বলছে, কি খাচ্চর রে বাবা? না না, পুরো একটা লুচু। আমি কি বিয়ের আগে লুচু সাধে বলতাম? একটু আগে বদমাসটা আমার দিকে হ্যাবলার মতো তাকিয়েছিল, আর এখন বিছানায় যেতে ভাব দেখাচ্ছে যেন আমাকে চিনে না। সবকিছু রসুল আমি নিব। এই দিকে আমি ফোন টিপতেছিলাম, তখন আমার তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।